ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান। আমরা নিট কেতু চ্যানেলে যে এনসিইআরটি সিরিজটা স্টার্ট করেছি, সেখানে আমাদের প্রথম চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে অলরেডি একটা ভিডিও আমরা দিয়েছি। সেখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা যত সম্ভব কভার করার চেষ্টা করেছি। এবার যদি আমরা তারপরে পার্টটাকে যদি শুরু করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে, as stated earlier, there are millions of plants and animals in the world, and we know the plants and animals in our own area by their local names. তাহলে কি হলো যে আমাদের আশেপাশে কিন্তু অনেক প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিন্তু রয়েছে, এবং তাদের আমাদের সবারই কিন্তু একটা লোকাল নাম দেওয়া রয়েছে বা জানা রয়েছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা গাছ বা প্রাণীকে যেগুলো আমাদের আশেপাশে রয়েছে তাদেরকে একটা লোকাল নামে কিন্তু জানি। এবং these local names would vary from place to place, even within a country. Probably you would recognize the confusion that would be created if we did not find ways to means to talk to each other to refer the organisms we are talking about. তো কী সমস্যাটা তৈরি হলো যে জায়গায় জায়গায় লোকাল নেম কিন্তু ভ্যারি করা শুরু করলো। এমনকি একটা দেশের মধ্যে, হয়তো ভারতবর্ষের মধ্যে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে একটা গাছের হয়তো একরকম নাম, সেটা তো মহারাষ্ট্রে গিয়ে আলাদা নাম হয়ে যাচ্ছে, বা গুজরাটে গিয়ে আলাদা নাম হয়ে যাচ্ছে, বা উত্তরপ্রদেশে গিয়ে আলাদা নাম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু যে প্লেস টু প্লেস ভ্যারি করার একটা ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। কারণ আমরা যদি কথা বলতে যাই বা কারোর সঙ্গে যদি কথা বলি কোনো একটা বিষয় নিয়ে, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এই কনফিউশনটা দূর করা খুব প্রয়োজন। তার জন্য নিশ্চয়ই একটা কোনো একটা স্ট্যান্ডার্ড নাম আমাদের রাখা উচিত। তো তার জন্য বিজ্ঞানীরা কী করেছে, hence there is a need to standardize the naming of living organisms such that a particular organism is known by the same name all over the world. তাহলে আমাদের একটা প্রয়োজন আসলো, তাহলে হোয়াট ইজ আওয়ার নিড? তা আমাদের এখন যে নিডটা হয়েছে সেটা হচ্ছে যে একটা নাম স্থির করা যে কোনো একটা প্রাণীর জন্য, যে এই প্রাণীটাকে গোটা বিশ্ব জুড়ে আমরা এই নামেই জানবো। যেমন মানুষের একটা নাম হোমোসেপিয়েন্স, মানে মানুষ, সেটা পৃথিবীর সবাইকে জানে। তাহলে এই যে একটা ব্যাপার, সেটা আমাদের কিন্তু তৈরি করার একটা প্রয়োজন ছিল, এবং এটা যে তৈরি করা হয়েছে এই প্রসেসটার নাম কিন্তু নোমেনক্লেচার। তাহলে যে এই যে নামকরণের প্রক্রিয়া, তার নাম কি? নোমেনক্লেচার। Obviously, nomenclature or naming is only possible when the organism is described correctly and we know what organisms the name is attached to. So this is identification. তো নামকরণ করার আগে তাকে চিনতে হবে, তাহলে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশন খুবই জরুরি। In order to facilitate the study, the number of scientists have established the procedure to assign a scientific name to each known organisms. This is acceptable to biologists all over the world. তাহলে এখানে যে নামকরণের যে প্রক্রিয়া, তার জন্য একটা কিন্তু বডি গঠন করতে হবে, নামকরণ করতে হবে। ফর প্ল্যান্টস, সায়েন্টিফিক নেমস আর based on the agreed principle and criteria which are provided by International Code for Botanical Nomenclature, that is ICBN. তাহলে ICBN নামে একটা সংস্থা রয়েছে যে নিয়মাবলী দেয়, যেটার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো যে একটা প্রাণীর, একটা উদ্ভিদের কীভাবে নামকরণ করতে হবে। উদ্ভিদের নামকরণের জন্য যত রকম যা নিয়মাবলী রয়েছে সব কিন্তু দেয় ICBN। এবার ICBNের প্রোনাম কিন্তু অনেক সময় নিটে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে যে নামটা জিজ্ঞেস করতে হলে তোমরা কী বলবে? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে এটা হচ্ছে ICBN এর পুরো নাম। এটা তোমরা চেষ্টা করে মনে রাখার, অনেক সময় MCQ তে অপশান হিসেবে থাকে। এবং ইউ মে আস্ক, হাউ আর অ্যানিমালস নেমড? অ্যানিম্যাল ট্যাক্সোনমিস্ট হ্যাভ ইভলভড অ্যান্ড ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে ICZN অ্যানিম্যালদের জন্য, ICBN প্ল্যান্টদের জন্য।
ICD-10 এর প্রোনাম কি? ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। আর বোটানিক্যালের জন্য কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। আর জুলজির জন্য ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো এইগুলো আমাদের কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। Now, the scientific names that ensure that each organism has only one name and description of any organism should enable the people, if any part of the world, to arrive the same name. They also ensure that such a name has not been used for any other organism. তাহলে কিছু নিয়মাবলী কথা এখানে বলা রয়েছে। যেমন এখানে সায়েন্টিফিক নিয়ম আমাদের এনশিওর করতে হবে যে একটা মানে অর্গানিজমের জন্য একটাই নাম থাকবে, একটা অর্গানিজমের দুটো নাম হতে পারে না, বা সেম নামে দুটো অর্গানিজম থাকতে পারে না। ঠিক আছে, এটা এনশিওর করা প্রচুর জরুরি। নাও বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড সায়েন্টিফিক নেমস টু অর্গানিজমস। তার বায়োলজিস্ট যারা রয়েছে তারা ফলো করে কি? ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যারা কিছু শর্তাবলী দিয়েছে সেই নামগুলো করার জন্য। ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্টস, প্রতিটা নামে দুটো কম্পোনেন্ট থাকে। নাম্বার 1 দ্যাট ইজ জেনারিক নেম, এবং নাম্বার 2 হচ্ছে স্পেসিফিক এপিথেট। ধরো একটা নাম দিলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। তো ম্যাঙ্গিফেরার এই যে পার্টটা দেখছো এটা কিন্তু হচ্ছে জেনারিক নেম, আর এই যে ইন্ডিকা দেখছো এটা কিন্তু স্পেসিফিক এপিথেট। আর এই যে লিন লিখলাম এটা ক্যারোলাস লিনিয়াসের নাম, এটা কিন্তু সায়েন্টিস্টের নাম। আর এই যে দুটো কম্পোনেন্ট নিয়ে যে নামকরণের প্রক্রিয়া এইটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে কি বলা হয়? বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এবার যদি আমরা শুরু করি, তাহলে দিস নেমিং সিস্টেম ওয়াজ গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। তাহলে কে দিয়েছে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস নামে ব্যক্তি যে বাইনোমিয়াল নোমেনক্লেচার তৈরি করেছে তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা জেনেরিক নেম, একটা স্পেসিফিক এপিথেট। ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনেরিক নেম আর ইন্ডিকা হচ্ছে স্পেসিফিক এপিথেট। তাহলে এই পার্টটা সম্পর্কে আমরা জানলাম। এবং ক্যারোলাস লিনিয়াস বিং প্র্যাকটিস বাই বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং ক্যারোলাস লিনিয়াস যে এই নামকরণের পদ্ধতিটা দিয়েছে সেটা কিন্তু গোটা পৃথিবী যেটা ইউজ করা হয় বর্তমানে। অ্যান্ড দিস নেমিং সিস্টেম ইউজেস এ 2-word ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভিনিয়েন্ট। এবং এই যে 2-word ফরম্যাটে যে নামকরণ করার প্রক্রিয়া সেটা কিন্তু খুব কনভিনিয়েন্ট বা সুবিধাজনক কিন্তু হয় অনেকটা। অ্যান্ড লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ম্যাঙ্গো টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অফ প্রোভাইডিং দ্য সায়েন্টিফিক নেমস বেটার। তাহলে কীভাবে দেবো সেটার জন্য একটা এক্সাম্পল দিয়েছে এরা, সেটা আম গাছের জন্য। দ্য সায়েন্টিফিক নেম অফ দ্য ম্যাঙ্গো অ্যাজ রিটেন ওয়াজ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নাও লেট আস সি নাও ইট ইজ এ বাইনোমিয়াল নেম। দেখো এবার আমরা কীভাবে বুঝবো যেটা একটা বাইনোমিয়াল নেম সেটা। ইন দিস নেম ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্টস দ্য জেনাস while the indica particularly species। the generic name জেনাসের জন্য, স্পেসিফিক এপিথেট স্পেসিসের জন্য। তারপরে যদি আমরা শুরু করি যে এইখানে কিন্তু আরও কিছু রুল রয়েছে নামকরণ করার জন্য, সেই রুলগুলো সম্পর্কে আমরা জানবো। এবার রুলগুলো যদি শুরু করি, 1 নম্বর রুলটা কী বলছে দেখি আমরা। Biological names are generally in Latin and written in italics. They are Latinized or derived from Latin irrespective of their origin. তাহলে কি বলছে? এই বায়োলজিক্যাল নেমগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ল্যাটিন ভাষায় হবে এবং লিখতে হবে ইটালিক্সে, এবং এই যে নামগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই হয় ল্যাটিনাইজড হতে হবে বা ডিরাইভ করতে হবে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে বা ল্যাটিন থেকে, ইররেসপেক্টিভ অফ দ্য অরিজিন। গাছপালা পশু পাখি যেখানকারই হোক
নামকরণের জন্য ল্যাটিন টার্মটাই তোমাকে ইউজ করতে হবে। তুমি কিন্তু হিন্দি ইউজ করতে পারবে না, বা যে কোনো অন্য কোনো ভাষা তুমি কিন্তু ইউজ করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইউজ করতে হবে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এবং লিখতে হবে ইটালিক্সে, যদি তুমি টাইপ করে লেখো না। এবার যদি দ্বিতীয় পয়েন্টটা দেখি, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্টস দ্য জেনাস হোয়াইল দ্য সেকেন্ড কম্পোনেন্ট ডিনোটেড আর স্পেসিফিক এপিথেট। তাহলে এটা আমরা আগে বললাম যে ফার্স্ট কম্পোনেন্টটা জেনাস হবে, আর সেকেন্ড কম্পোনেন্টটা স্পেসিস হবে বা স্পেসিফিক এপিথেট হবে। জেনাস কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকার, জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, ইন্ডিকা হচ্ছে স্পেসিস বা স্পেসিফিক এপিথেট। তারপর 3 নম্বর পয়েন্ট কি বলছে, বোথ দ্য ওয়ার্ডস ইন এ বায়োলজিক্যাল নেম হোয়েন হ্যান্ড রিটেন আর সেপারেটেডলি আন্ডারলাইন্ড অর প্রিন্টেড ইন ইটালিক্স টু ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন। এবার আমরা যদি ল্যাটিন অরিজিনটা বোঝাতে হয় তাহলে আমাদের জন্য একটা নিয়ম কি দিল, ধরো আমরা নামটা হাতে লিখব, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমরা লিখলাম হাতে নর্মাল ফন্টে। এবার আমাদেরকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পর এই আন্ডারলাইন করার উদ্দেশ্যটা কি, যেন তাদের ল্যাটিন অরিজিনটা আমরা বোঝাতে পারি। এটা বোঝানোর, এটা কিন্তু একটা উদ্দেশ্য, এটা যে ল্যাটিন অরিজিনের সোর্সের নাম সেটা বোঝানো। বা যদি আমি টাইপ করি, এটা টাইপ করার সময় কিন্তু আমি নর্মাল ফন্টে লিখলে হবে না, আমাকে কিন্তু ইটালিক্সে লিখতে হবে। এবং ইটালিক্সে লেখার কারণও কিন্তু সেম, যে এর যে অরিজিন সেটা যে ল্যাটিন সেটাই বোঝানোর জন্য। তারপরে 4 নম্বর রুলটা কি, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস starts with a capital letter while the specific epithet starts with a small letter. It can be illustrated with the example ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দেখো আমি যখন লিখলাম ম্যাঙ্গিফেরার এম কিন্তু বড় হাতে লিখেছি এবং ইন্ডিকার আই কিন্তু ছোটো হাতে লিখেছি। তাহলে জেনাস বা জেনেরিক নেমের ফার্স্ট ওয়ার্ড সবসময় ক্যাপিটাল হবে, কিন্তু স্পেসিস বা স্পেসিফিক এপিথেটের ফার্স্ট ওয়ার্ড কিন্তু সবসময় স্মল লেটারে হবে। বুঝতে পেরেছো তোমরা? নাও এবার তারপরে যদি দেখি আমরা, নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট। এবার কিন্তু অনেক সময় এই যে নামকরণ করা হলো তারপরে কিন্তু যে নামটা দিয়েছে, এই যে নামকরণটা করলো, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা দিয়েছে লিনিয়াস, তো সংক্ষেপে তার নামটা লিখতে হয়। এবার এই নামটা কোথায় লিখবো, স্পেসিফিক এপিথেটের পরে। ইট ইজ রেটেড ইন দ্য অ্যাব্রিভিয়েটেড ফর্ম, মানে এটা শর্ট ফর্ম, মানে এরকম লিখতে পারবো না যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা সব লিখলাম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আন্ডারলাইনও করলাম, তারপর ক্যারোলাস, লিনিয়াস, পুরোটা লিখলে কিন্তু হবে না, এটা কিন্তু লেখার নিয়ম নয়। তাহলে এখানে আমরা কী করতে হবে, আমাদের লেখার নিয়ম হচ্ছে যে ছোট্ট করে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখবো, যেমন লিন লিখলাম। তো এইভাবে আমাদেরকে লেখার চেষ্টা করতে হবে যে স্পেসিফিক নেমের পরে। এবং এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে স্পেসিসটা যেটা রয়েছে সেটা কিন্তু ডিসক্রাইবড বাই ক্যারোলাস লিনিয়াস। এবার সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, প্রতিটা লিভিং অর্গানিজমকে কিন্তু জানা বা পড়া কিন্তু সম্ভব নয়। ইট ইজ নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দিস পসিবল। দিস প্রসেস ইজ কল্ড ক্লাসিফিকেশন। তাহলে প্রথমে আমরা কিন্তু নামকরণ করার জন্য কী করলাম, আইডেন্টিফিকেশন করলাম, তাই না? আইডেন্টিফাই করে তাদের নামকরণ করলাম। এবার যখন নামকরণ করলাম তারপরে কিন্তু সবার তো নাম মনে রাখা সম্ভব না, তো তাদেরকে কী করতে হবে, একটা ক্লাসিফিকেশনের সিস্টেম আনতে হবে, তাদেরকে ক্লাসিফাই করা শুরু করতে হবে আমাদেরকে। এটা ক্লাসিফিকেশন আসলো। ক্লাসিফিকেশন কী জিনিস, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস, ক্লাসিফিকেশন হচ্ছে এক ধরনের পদ্ধতি বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইন্টু কনভিনিয়েন্ট ক্যাটাগরিজ বেসড অন সাম ইজিলি অবজারভেবল ক্যারেক্টার্স। তাহলে আমাদের যে ক্লাসিফিকেশনের যে সংজ্ঞা সেটা কি, ক্লাসিফিকেশন হচ্ছে এক ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে যে কোনো কিছুকে গ্রুপ করা যায় বা ভাগ করা যায় ইন্টু কনভিনিয়েন্ট ক্যাটাগরিজ, কিছু রকম সুবিধাজনক কিছু ক্যাটাগরিতে। এবার এর কিন্তু বেসিস হচ্ছে কিছু ইজিলি অবজারভেবল ক্যারেক্টার, যেটা সহজে দেখা যায়, সহজে বোঝা যায়, সবাই যেন দেখে বুঝতে পারে। যেমন গাছকে দেখে কেউ মানুষ বলবে না, মানুষকে দেখে গাছ বলবে না, তাই না? এরকম। তারপরে পয়েন্ট কি বলছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ নাও,
We easily recognize groups such as plants or animals or dogs or cats or insects. আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি কোনটা গাছ, কোনটা প্রাণী, কোনটা কুকুর, কোনটা বেড়াল, কোনটা পতঙ্গ। এবং the moment we use any of this term we associated certain characters with organism in that group. যখনই আমরা এদের নাম শুনি তখনই কিন্তু কিছু না কিছু ক্যারেক্টারের সঙ্গে তাদেরকে মেলাই আমরা মাথায় মাথায় মনে মনে। এবার ধরো হোয়াট ইমেজ ডু ইউ সি হোয়েন ইউ থিঙ্ক অফ এ ডগ। এবার তোমাকে ধরো ভাবতে বলা হলো একটা কুকুরের কথা, যখন তুমি কুকুরের কথা ভাবছো অবভিয়াসলি তোমার মাথায় বিড়ালের ছবি আসবে না, কুকুরের ছবি আসবে, তাই না? অবভিয়াসলি ইচ ওয়ান অফ আস উইল সি ডগ অ্যান্ড নট ক্যাটস। আমরা কিন্তু কুকুরই দেখবো, বিড়াল কিন্তু দেখবো না। নাও ইফ ইউ উই ওয়ার টু থিঙ্ক দ্যাট Alsatians we know as we are talking about. Similarly, suppose we were to say the mammals, you would. And of course, think of animals with external ears of the body and hair. তাহলে আমরা যদি ম্যামলসদের কথা ভাবি তাহলে ম্যামলসদের কী আছে? ম্যামলসদের এক্সটার্নাল ইয়ার আছে, কান আছে, কানের লতি আছে, বডি হেয়ার আছে, গায়ে চুল আছে। লাইক ওয়াজ ইন প্ল্যান্টস ইফ ইউ ট্রাই টু টক হুইট। যদি আমরা গমের ছবি ভাবি তাহলে আমরা অবশ্যই গমের চারায় দেখতে পাবো, আমরা কিন্তু চাল বা তোমার অন্য কোনো প্ল্যান্ট কিন্তু দেখতে পাবো না। হেন্স অল দিস ডগস, ক্যাটস, ম্যামালস, হোয়েট, রাইস, প্ল্যান্টস, অ্যানিমালস এক্সেট্রা আর কনভিনিয়েন্ট ক্যাটাগরিজ উই ইউজ টু স্টাডি অর্গানিজম। দ্য সায়েন্টিফিক টার্ম ফর দিস ক্যাটাগরিজ ইজ ট্যাক্সা। তাহলে এই যে কোনো ক্লাস আমরা ডিফাইন করছি সেগুলো কিন্তু ট্যাক্সার বলা হয়। এইগুলো কিন্তু একটা ট্যাক্সা, যেমন কুকুর একটা ট্যাক্সা, বিড়াল একটা ট্যাক্সা, মানুষ একটা ট্যাক্সা, ম্যামেলস একটা ট্যাক্সা। ট্যাক্সা কিন্তু ফিক্সড নয়। হিয়ার ইউ মাস্ট রিকগনাইজ দ্যাট ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অ্যাট ভেরি ডিফারেন্ট লেভেল। ট্যাক্সার কিন্তু কোনো ডিফাইন্ড ক্যাটাগরি নেই, সে যে কোনো লেভেলে সে কিন্তু দেখা করতে মানে কাজ করতে পারে। যেমন এর লেভেলগুলো দেখো, যেমন এখানে plants also a taxa, wheat also a taxa, similarly animals, mammals, dogs all are taxa. But you know that the dog is a mammal and mammals are animals, therefore animals, mammals, dogs represent taxa at different levels. তাহলে ট্যাক্সা হলেও ট্যাক্সা কিন্তু সবসময় এরকম হবে না, সেম লেভেলের সবাই হবে, ডিফারেন্ট লেভেলের ট্যাক্সা হতে পারে। Hence based on characteristics all living organisms can be classified into different taxa. This process of the classification is called taxonomy. তা এই যে বিভিন্ন রকম ট্যাক্সায় যে ভাগ করছি এইটাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল, ডেভেলপমেন্ট অফ প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজমস আর ইসেন্সিয়াল অ্যান্ড ফর্ম দ্য বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমিক স্টাডিজ। তাহলে মডার্ন ট্যাক্সোনমিক স্টাডিজ করার জন্য আমার কী কী জ্ঞানের প্রয়োজন? আমার এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার জানতে হবে, তার সঙ্গে সঙ্গে সেলের স্ট্রাকচার জানতে হবে, ডেভেলপমেন্টাল যে প্রসেস সেটা জানতে হবে, ইকোলজিক্যাল ইনফরমেশনগুলো রাখতে হবে, এবং ইসেনশিয়াল ফর্ম যেগুলো রয়েছে ইকোলজিক্যাল ইনফরমেশন সেগুলো অবশ্যই রাখতে হবে। এবং এইগুলোই কিন্তু যে মডার্ন ট্যাক্সোনমি রয়েছে তার বেসিসটা কিন্তু তৈরি করে বা বেসটা কিন্তু তৈরি করে। এইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। Hence, the characterization, identification, classification and nomenclature are the process and that are the basic of taxonomy. তাহলে taxonomy basic কী কী? তাহলে প্রথমে আমরা একটা প্রাণী বা উদ্ভিদকে আইডেন্টিফাই করলাম, তারপর তার নাম দিলাম, তারপর তাকে ক্লাসিফিকেশন করলাম। তাহলে এই যে পদ্ধতিগুলো আমরা করছি এগুলোই কিন্তু ট্যাক্সোনমির একটা কিন্তু বেস বা বেসিস। ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ। ট্যাক্সোনমি কিন্তু নতুন কিছু নয়। Human beings always have been interested to knowing more and more about the various kinds of organism. মানব জাতি কিন্তু আগে থেকে অনেক ইন্টারেস্টেড বা উৎসুক ছিল এই যে বিভিন্ন রকম প্রাণী আছে, উদ্ভিদ আছে, কোনটা কী জিনিস, এই উদ্ভিদটার কী কাজ না কাজ, এই যে বিভিন্ন রকম আমাদের উৎসুকতা ছিল সেটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, এখনকার নতুন কিছু নয়। পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু দেয়ার ওন ইউজ। এবং আমাদের সবসময় জানার চেষ্টা করতাম যে এখান থেকে আমরা কী লাভ পেতে পারি বা এখান থেকে কোনো ক্ষতি হতে পারে না, এইগুলো কিন্তু আমাদের জ্ঞানের মধ্যে সঞ্চার হওয়া শুরু হয়েছিল আস্তে আস্তে। ইন আর্লি ডেজ হিউম্যান বিংস নিডেড টু ফাইন্ড সোর্সেস ফর দেয়ার বেসিক নিডস অফ ফুড, ক্লদিং অ্যান্ড শেল্টার।
Hence the earliest classification were based on the uses of various organisms. তাহলে আমাদের আশেপাশে যে জিনিসগুলো ছিল সেই প্রথম যুগে, তখন সেগুলো থেকে কোনগুলো আমাদের প্রয়োজনীয় কোনগুলো আমাদের প্রয়োজনীয় নেই সেই বেসিসে কিন্তু আমরা ক্লাসিফাই করতাম। Now, human beings were since long and not only interested in knowing more about different kinds of organisms and other diversities, but also the relationship among them. শুধুমাত্র কিন্তু ক্লাসিফাই করে আমরা ক্ষান্ত হইনি, আমরা কিন্তু এদের মধ্যে কার মধ্যে কি রিলেশন আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। এই যে রিলেশনটা পড়তে শুরু করলাম, এটা কিন্তু আরেকটা ব্রাঞ্চ অফ স্টাডি কিন্তু খুলে দিল। সেই ব্রাঞ্চটার নাম কি? সেটা হচ্ছে সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স হচ্ছে সেই ব্রাঞ্চটা। দ্য ওয়ার্ড সিস্টেম্যাটিক্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা হুইচ মিনস সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস। এটাও তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, অনেক সময় কোশ্চেনে আসতে পারে। এবং লিনিয়াস used the Systema Naturae as the title of his publication. যে লিনিয়াস সাহেব ছিল তার কিছু বই ছিল, সেই বইগুলোর মধ্যে একটা বইয়ের নাম কিন্তু সিস্টেমা ন্যাচুরে, যেটাও কিন্তু এই সিস্টেমেটিক থেকে কিন্তু এসছে, সিস্টেমা ন্যাচুরে। এবার দ্য স্কোপ অফ দ্য সিস্টেমেটিক ওয়াজ লেটার enlarged to include identification, nomenclature and classification, and systematics takes into account of evolutionary relationship between organisms. ট্যাক্সোনমিতে কি কি ছিল? আইডেন্টিফাই করলাম, নাম দিলাম, ক্লাসিফাই করলাম, ট্যাক্সোনমি গঠন করলাম, এদের মধ্যে রিলেশন তৈরি করলাম, ইভলিউশনারি রিলেশনশিপ জানলাম, সিস্টেমেটিক্স তৈরি করলাম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক, যেগুলো সম্পর্কে আমরা জানলাম। কাল কিন্তু আমরা শুরু করবো ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তাহলে ট্যাক্সোনমির ক্যাটাগরির মধ্যে কী কী আসে না আসে সেগুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। তো আজকে যে টপিকটা আমরা পড়ালাম তার উপরে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো টপিকে বিশেষ কোনো ভিডিও প্রয়োজন থাকে তোমরা তাও আমাকে জানতে পারো, আমি সেই টপিকের উপর ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদেরকে খুবই ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকতে পারো। এবং ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।